সালামু আলাইকুম এভরিওয়ান। আর কিছুদিনের মধ্যেই এ বছরের ভর্তি যুদ্ধ শুরু হতে যাচ্ছে। তো এ বছর বরাবর মতোই ম্যাক্সিমাম ইউনিভার্সিটি এমসিকিউ বেসড এক্সাম নিবে। তো কিছু কিছু ইউনিভার্সিটি হচ্ছে রিটেন বেসড পরীক্ষা নেয়, বাট ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে তোমরা কিন্তু এমসিকিউ প্রশ্নের মুখোমুখি হতে যাচ্ছ। তো এমসিকিউ প্রশ্ন আনসার করতে গিয়ে মাঝে মাঝে কিছু কমন মিস্টেক হয়ে যায়, যে জিনিসগুলো সম্পর্কে আমাদের আসলে অবগত থাকা দরকার এবং সেই জিনিসগুলোকে কিভাবে এড়ানো যায় এগুলো নিয়ে হচ্ছে আমরা আজকের এই ভিডিওতে ডিসকাস করব। আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে যে এমসিকিউ বেসড যে এক্সামগুলো আছে সেখানে কমন কি কি ধরনের মিস্টেক হতে পারে এবং পরীক্ষার হলে বসে তোমার যাতে করে এই মিস্টেকটা না হয় এর জন্য তুমি কিভাবে প্রিপারেশন নিতে পারো এবং পরীক্ষার হলে কি কি কাজ করলে হচ্ছে তোমরা এটা ভুল করবে না, সেই জিনিসগুলো হচ্ছে আজকে আমরা আলোকপাত করব। তো আমি মোটামুটি 10 থেকে 12টা পয়েন্ট ধরেছি, যে জিনিসটা আমার মনে হয়েছে যে অনেকের ভুল হতে পারে। তো চলো প্রত্যেকটা জিনিস একেবারে এক্সাম্পল সহ আমরা ভালো মতো বোঝার ট্রাই করব যে কিভাবে এই জিনিসগুলো আমার সাথে যদি হয় তাহলে আমি এটাকে এড়ানোর ট্রাই করব। আমি প্রথম যে পয়েন্টটা এখানে নিয়েছি যে এইটার কারণে সবচেয়ে বেশি হচ্ছে এমসিকিউ ভুল হতে পারে, সেটা হচ্ছে মিস রিডিং দ্য কোয়েশ্চেন। এর মানে হচ্ছে তুমি প্রশ্ন বুঝতেই ভুল করেছো বা পড়তে ভুল করেছো। মনে করো তোমার কাছে প্রশ্ন দেয়া আছে একটা, বাট তুমি হচ্ছে হয়তোবা তাড়াহুড়ার কারণে বা হচ্ছে অমনোযোগী হওয়ার কারণে তুমি প্রশ্নটাই হয়তোবা ভুল পড়েছো। তো ভুল পড়ার কারণে তোমার যে আনসারটা হওয়া উচিত সেই আনসারটা না দাগিয়ে তুমি হয়তোবা অন্য কোনো আনসার দাগিয়ে এসেছো। যেমন আমি একটা ফিজিক্সের কোয়েশ্চেন এখানে দেখিয়েছি। এই কোয়েশ্চেনে দেখো কি বলা, যেসব তরল কাচকে ভেজায় না, ভেজায় না, এই যে নাটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মনে করো তুমি প্রশ্ন পড়তে গিয়ে এখানে না না পড়ে তুমি পড়েছো কি যেসব তরল কাচকে ভেজায় তাদের স্পর্শ কোণ কত। তো এই প্রশ্ন কিন্তু আমি বুয়েট প্রিলি থেকেই নিয়েছি। তো মনে করো তুমি যদি না এই ওয়ার্ডটা মিস করে দাও তোমার টোটাল আনসারটাই কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে সমস্যাটা কি হচ্ছে, সমস্যাটা হচ্ছে যে তুমি পড়তে গিয়ে যদি হচ্ছে এক্স্যাক্ট যেটা চাওয়া হয়েছে তার উল্টো জিনিসটা যদি পড়ো তো তোমার আনসারটাও আসলে উল্টো চলে আসবে। তো যেসব তরল কাচকে ভেজায় না তাদের স্পর্শ কোণ কিন্তু হচ্ছে গ্রেটার দেন 90 ডিগ্রি। বাট তোমার যদি পড়তে ভুল হয়ে যায়, তুমি হয়তোবা পড়েছো যেসব তরল কাচকে ভেজায় তাদের স্পর্শ কোণ কত, তখন তুমি হয়তোবা আনসার করে দিয়ে আসবে যে লেস দেন 90 ডিগ্রি। তাহলে এই যে ছোট ছোট মিস্টেক, একটা প্রশ্ন পড়তে গিয়ে কি চাওয়া হয়েছে এটার ঠিক উল্টো জিনিসটা তুমি যদি পড়ে ফেলো তাহলে কিন্তু তোমার আনসার ভুল হয়ে যাবে। তো এই কারণে আমি বলি যে প্রশ্ন একবার অ্যাটেম্প্ট করার আগে অন্তত, শুধু একবার না, অন্তত 2বার এই প্রশ্নটা পড়া উচিত যে এক্স্যাক্টলি কি চাওয়া হয়েছে। এবং সবসময় মাথায় রাখবে যখন কোনো প্রশ্ন তুমি অ্যাটেম্প্ট করছো ওই ঠিক মোমেন্টে আগের কোনো স্কিপ করা কোয়েশ্চেন বা কঠিন কোয়েশ্চেন যেটা তুমি ছেড়ে এসেছো বা যেটা তোমার মাথায় হচ্ছে এখনো হচ্ছে খেলতেছে যে এই জিনিসটা হয়তো বা কেন পারলাম না, কি হওয়া উচিত, এই জিনিস মাথা থেকে সরিয়ে ফেলবা। এক একটা এমসিকিউ অ্যাট এ টাইমস সমাধান করার ট্রাই করবা। কখনো হচ্ছে ওই এমসিকিউ পড়ার সময় অন্য কোনো এমসিকিউ যেটা হচ্ছে তুমি হয়তো বা পারোনি সেটা মাথায় নিয়ে না আসার ট্রাই করবা। আদারওয়াইজ কিন্তু তোমার যেটা হবে, তোমার মনোযোগ হয়তো বা ওই এমসিকিউতে আছে বাট তুমি হয়তো বা দাগাচ্ছ এটা, এই কারণে তুমি ভুলভাল পড়ে অথবা তাড়াহুড়ার কারণে তুমি কিন্তু তোমার জানা জিনিস, এটা কিন্তু সহজ জিনিস, এটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন, এই জানা একটা কোয়েশ্চেনে কিন্তু ভুল করে দিয়ে আসবে। এই কারণে মাথাটা হচ্ছে সবসময় ক্লিয়ার রাখো, যে এমসিকিউটা সলভ করছো শুধুমাত্র সেটা বিষয়েই চিন্তা করো, তাহলে হচ্ছে তোমরা কখনোই হচ্ছে একটা সিম্পল জিনিসকে ভুল করে আসবে না। দেখা যাবে যে এটা শুধুমাত্র রিডিং এর মিস্টেক করার কারণে তুমি একটা জানা জিনিস ভুল করে দিয়ে এসেছো। তো রিড দ্য কোয়েশ্চেন কেয়ারফুলি, একেবারে কেয়ারফুলি তোমাকে পড়তে হবে এবং অ্যাটলিস্ট অ্যাটলিস্ট হচ্ছে 2বার হচ্ছে প্রশ্নটা পড়ো যে এক্স্যাক্টলি কি চাওয়া হয়েছে, আমি কি সেটাই আনসার করছি তো নাকি অন্য কিছু। ঠিক আছে? দরকার পড়লে কোনো যদি ম্যাথ টাইপের প্রশ্ন হয়, এটা তো থিওরিটিক্যাল বললাম, ম্যাথ টাইপের যদি প্রশ্ন হয় তুমি হচ্ছে আন্ডারলাইন করে রাখতে পারো যে এই কোয়েশ্চেনের হচ্ছে মেইন যে থিমটা, এখানে মেইন থিম হচ্ছে এটাই যে কাজকে ভেজায় না। তো এই জিনিসটা তুমি যদি আন্ডারলাইন করে রাখো তাহলেই কিন্তু তুমি হচ্ছে বুঝতে পারবে আচ্ছা কাজকে ভেজায় না এই জিনিসটা হচ্ছে আমাকে কোন বের করতে বলেছে। তো প্রশ্ন পড়ার সময় দরকার হলে তুমি হচ্ছে আন্ডারলাইন করে রাখতে পারো। হ্যাঁ, কিছু কিছু ইউনিভার্সিটিতে হয়তো বা রুল থাকতে পারে যেটা ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতেই নাই। রুল কিছু কিছু থাকে, সেটা হচ্ছে তোমার কোয়েশ্চেনে দাগ দেওয়া যাবে না, বাট এটা হওয়ার চান্স কম, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে বা হচ্ছে যে কোনো সায়েন্স বেসড ইউনিভার্সিটিগুলোতে। এর কারণ হচ্ছে তোমাকে রাফ করার জন্য এক্সট্রা পেজ হচ্ছে দেওয়া হয় না, এ কারণে তোমাকে বাধ্য হয়ে প্রশ্নেই হয়তো বা লিখতে হয়। তো এই কারণে বাধ্য হয়ে যেহেতু প্রশ্নেই লিখতে হয় তাহলে তোমার আশা করি এই টাইপের হচ্ছে কোনো ধরনের রেস্ট্রিকশন থাকবে না যে তোমাকে প্রশ্নে লিখতে দিবে না। তো প্রশ্নে লিখতে না দেওয়ার যদি রেস্ট্রিকশন না থাকে এমন, তাহলে তুমি করতে পারো কি, দাগিয়ে দেগিয়ে অন্তত যেটা হচ্ছে
মেইন যে কিওয়ার্ডগুলো আছে প্রশ্নটাতে, একটা প্রশ্ন সবকিছুই কিন্তু মেইন না, এখানে হচ্ছে মেইন কি কাজকে ভিজায় না, এই লাইনটা তুমি আন্ডারলাইন করো, মানে প্রশ্ন পড়তে পড়তে তুমি আন্ডারলাইন করে করে যাও যে হ্যাঁ এটা হচ্ছে মেইন কিওয়ার্ড, এটার উপর বেস করে হচ্ছে আমার সম্পূর্ণ আনসারটা নির্ভর করছে। এটা ভেজায় না হয়ে যদি ভেজাই হয়ে যেত তাহলে আনসারটা আলাদা হয়ে যেত। তো এই যে মেইন কিওয়ার্ডগুলো এগুলো আন্ডারলাইন করে করে যাও, তাহলে মিসরিড হওয়ার কোনো চান্স থাকে না। তো এটা হচ্ছে আমার প্রথম পয়েন্ট, সেটা হচ্ছে ভুল প্রশ্ন পড়ার কারণে তোমার জানা একটা প্রশ্ন আনসার তুমি ভুল দাগিয়ে আসতে পারো। তো এই জিনিসটা সম্পর্কে একটু সাবধান থাকতে হবে। সেকেন্ড সেকেন্ড যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে রাশিং থ্রো দ্য কোয়েশ্চেন। রাশিং থ্রো দ্য কোয়েশ্চেন মানে হচ্ছে তুমি তাড়াহুড়া করে হচ্ছে যদি একটা প্রশ্নের হচ্ছে পড়তে থাকো, ওই পড়তে গিয়ে তাড়াহুড়ার কারণে তোমার হয়তো বা ভুল হয়ে যেতে পারে। এটা অনেকটা আগেরটার সাথে মিলে যায়। মনে করো আমি একটা প্রশ্ন পড়েছি, এখানে লিখেছে যে একটি মৌলের ইলেকট্রন বিন্যাস, একটা মৌলের কি দেয়া আছে, ইলেকট্রন বিন্যাস দেয়া আছে। এই ইলেকট্রন বিন্যাসটা দেখতে কিরকম, 3d10 4s2 4p2 হলে মৌলটির নাম কি। এটার অ্যাকচুয়াল আনসার হওয়া উচিত হচ্ছে জার্মেনিয়াম, জিই। বাট তুমি মনে করো কোনো কারণে তুমি কল্পনা করেছো যে আচ্ছা 3d10 4s2 4p2 তার মানে কত, 10 2 12 2 14, 14 মানে হচ্ছে সিলিকন, তার মানে হয়তো বা সিলিকন আনসার। দেখো এটা সিলি মিস্টেক, তুমি তাড়াহুড়া করার কারণে, খুব তাড়াহুড়া করার কারণে খুব একটা ইজি একটা প্রশ্ন কিন্তু ভুল করে আনসার করে দিয়ে আসতে পারো। কারণ তোমার মনে হচ্ছে 14টা ইলেকট্রন এখানে বলা আছে, তার মানে 14টা ইলেকট্রন মানে তো সিলিকন হয়, তবে সিলিকন হয়তো আনসার হবে। বাট অ্যাকচুয়ালি কিন্তু স্টার্ট হয়েছে 3d থেকে, তার সামনেও তো 1s ছিল, 1s2 2s2 2p6 3s2 3p6, তারপর না হয় 3d10 এই পার্টটুকু আসবে। তো তুমি আগের যে পোর্শনটা এই সম্পূর্ণ জিনিসটাকে বাদ দিয়ে হচ্ছে হিসাব নিকাশটা করছিলে, এ কারণে দেখবে যে তোমার অ্যাকচুয়াল জানা জিনিস এটা তুমি পারতে, কিন্তু তাড়াহুড়ার কারণে এই জিনিসটা তুমি পারছো না, কারণ তুমি হচ্ছে ভালো মতো প্রশ্নটা রিড করনি। তো ভালো মতো প্রশ্ন রিড না করার কারণ কি, তাড়াহুড়ো। তো কখনই হচ্ছে রাশ করা যাবে না একটা প্রশ্ন পড়ার সময়, ঠিক আছে। একটা তোমার হচ্ছে এক্সামে হয়তো বা খুবই কম টাইমে হচ্ছে অনেকগুলো আনসার করা লাগে, বাট তুমি রাশ করার কারণে তুমি জানা জিনিস কেন ভুল করে দিয়ে আসবে। তুমি কখনোই 100তে 100 মার্কস আনসার করতে পারবে না, এটা তোমার টার্গেটও না এই যে তোমাকে 100 তোমার আনসার করতে হবে। বাট তোমার যতটুকু আনসার করার ক্যাপাবিলিটি আছে সেখান থেকেও কিন্তু বাদ পড়ে যেতে পারে এই সিম্পল একটা মিস্টেকের কারণে, যে তোমার জানা জিনিস তুমি তাড়াহুড়ার কারণে ভুল করে দিয়ে এসেছো। তো কি করবে, সেটা হচ্ছে স্লো ডাউন, অবশ্যই স্লো ডাউন, এবং স্লো হয়ে তুমি হচ্ছে এই প্রশ্নটাকে কয়েকটা পার্টে ডিভাইড করো, ব্রেক ডাউন করো, ঠিক আছে। এই তোমার কাছে যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে মেইন অংশগুলোকে হচ্ছে আলাদা আলাদা করে ফেলো, আলাদা আলাদা করে দেন হচ্ছে প্রশ্নটাতে হচ্ছে আনসার করার ট্রাই করো। তো এখানে কি কি আলাদা করবো, ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, তো ব্রেকডাউন করার সময় তুমি দেখবে যে আচ্ছা 3D থেকে স্টার্ট হয়েছে, মৌলটির নাম জিজ্ঞেস করেছে, তো 3D থেকে স্টার্ট করে তোমার মাথায় তোমাকে চিন্তা করতে হবে তার সামনেও আসলে কিছু পার্ট ছিল, সেই জিনিসগুলো হচ্ছে আমাকে এখানে ইনক্লুড করা লাগবে, যেটা অ্যাকচুয়ালি প্রশ্নে উজ্জ্বল আছে, বাট আমাকে বুঝে নিতে হবে যে সামনের যে অংশগুলো সেগুলো কি, ঠিক আছে। তো অবশ্যই এই প্রশ্নটা হচ্ছে অবশ্যই ব্রেকডাউন করে দাও। এবং তাড়াহুড়া কখন হয়, মেইন তাড়াহুড়া হয় তোমার মাথায় যখন থাকে যে বুয়েট প্রিলি আমি দিচ্ছি, যে 100টা এমসিকিউ আমাকে দেখাতে হবে 60 মিনিটসে, তার মানে আমার হাতে তো 36 সেকেন্ড মাত্র টাইম। আচ্ছা আচ্ছা টাইম পার হয়ে যাচ্ছে, প্রশ্নটা পড়তেই টাইম পার হয়ে যাচ্ছে, কি হবে আমার। তুমি আসলে 100টা আনসার করতে পারবা না, এটা হচ্ছে বেসিক থিং। তুমি 100টা আনসার করতে পারবা না, কিছু কিছু টাফ প্রবলেম দেওয়া হবে যেগুলো হচ্ছে টাইম কিল করার জন্য। তো সেগুলোর ফাঁদে পড়লে তুমি কিন্তু ঝামেলায় পড়বে। এ কারণে তুমি কখনোই ভাবিও না যে একটা প্রশ্ন যেটা হয়তো বা বড় এসেছে, লেংদি এসেছে, সেই লেংদি প্রশ্নটা আনসার করার জন্য তোমার সময় বেশি লাগবেই, তুমি 36 সেকেন্ডে করতে পারবা না এটা। কিছু কিছু হয়তো বা 10 সেকেন্ডেই করতে পারবা, কিছু কিছু হচ্ছে 36 সেকেন্ডের বেশি লাগবে। তোমার গড়ে 36 সেকেন্ড টাইম পাচ্ছ, বাট ব্যাপারটা এরকম না যে তোমার কাছে প্রত্যেকটা প্রশ্নেই 36 সেকেন্ড করে টাইম দিতে হবে, কোনো কোনোটা 1 মিনিটও লাগবে, ঠিক আছে। তো মাথায় এভাবে রাখিও না যে 36 সেকেন্ড আমার হাতে টাইম, তাড়াতাড়ি করি। যে জিনিসটা তুমি অ্যাকচুয়ালি 10 সেকেন্ডে করতে পারতে এই প্রশ্নটা, তুমি হচ্ছে তাড়াহুড়ার কারণে, একটা জিনিস ভুল দেখার কারণে, বা হচ্ছে এই জিনিসটা হচ্ছে সিম্পল একটা প্রবলেম যেটা আসলেই হওয়া উচিত ছিল সেটা তুমি আনসার করতে পারছো না। তো অবশ্যই স্লো হতে হবে এবং প্রবলেমটাকে হচ্ছে ব্রেকডাউন করতে হবে, এবং তুমি টাইমটাকে হচ্ছে ওয়াইসলি অ্যালোকেট করো প্রত্যেকটার জন্য, যাতে করে ইজি কোয়েশ্চেনে হচ্ছে আমি কম টাইম দিই, আর যেটা লেংদি কোয়েশ্চেন সেটাতে হচ্ছে সময় বেশি লাগবে, এটা স্বাভাবিক, এটা মেনে নিয়েই তোমাকে আনসারটা করতে হবে। এবং তার কারণে তাড়াহুড়া করতে গিয়ে, যেটাতে অ্যাকচুয়ালি 1 মিনিট দরকার ছিল, তাড়াহুড়ার কারণে তুমি 36 সেকেন্ডের আন্ডারে করার জন্য তুমি তাড়াহুড়ার কারণে জিনিসটাকে ভুল করে দিয়ে এসো না। তো এটা হচ্ছে আমার সেকেন্ড পয়েন্ট, যে তুমি কখনো রাশ করা যাবে না এখানে, ঠিক আছে। থার্ড যে হচ্ছে আমার
ভুল যেটা হয় সেটা হচ্ছে রিলাইং সোললি অন মেমোরি, মানে শুধুমাত্র আমি যতটুকু মুখস্থ করে এসেছি ততটুকুই হচ্ছে মাথাটা একবারে সেট করে রাখা, কোনো ধরনের হচ্ছে ওখানে কিছু ট্রিক্স আছে কিনা সেই জিনিসটা বোঝার চেষ্টা না করা। এই প্রশ্নটা একবার পড়ি তাহলে বুঝতে পারা যাবে। প্রশ্নটা দেয়া আছে কি, স্থির অবস্থা থেকে, মানে আদিবেগ শূন্য, তাই তো? স্থির অবস্থা থেকে চলমান একটি বস্তুর ত্বরণের সমীকরণ যদি এত হয় তাহলে 2 সেকেন্ড পর বস্তুটির বেগ কত? আমার কাছে এই প্রশ্নটা হচ্ছে এসেছে, আমি তাড়াহুড়া করে, আমার মনে হচ্ছে আচ্ছা ত্বরণ দেয়া আছে, টাইম দেওয়া আছে, আমাকে বেগ বের করতে বলেছে, আদিবেগও দেয়া আছে, তাহলে তো এই সূত্র অ্যাপ্লাই করলেই হয়। ভি সমান ইউ প্লাস এটি, যেখানে এ হচ্ছে তোমার হচ্ছে 0, 2 সেকেন্ড পর বলা হয়েছে, তার মানে টি এর মান এখানে আমি 2 বসাই। তাহলে টি এর মান 2 বসালে কি হবে, এ সমান 3 × 2² মানে 4, তার মানে 4×3 = 12। এই এর জায়গায় এখানে হচ্ছে 12 বসাবো, এর পরিবর্তে 12 বসাবো, টাইমের পরিবর্তে হচ্ছে আমি 2 বসাবো, তাহলে 12×2 = 24। এই 24টা হয়তো বা হচ্ছে আমার আনসার। তো এই সিম্পল একটা জিনিস তোমার ভুল হতে পারে, হয়তো বা এখানে আমি আনসারটা অপশনটা দেইনি, বাট যদি অপশন দেয়া থাকতো তোমার হয়তো মনে হতে পারে যে এখানে আনসার নেই। তো ঝামেলাটা দেখো কোথায় তুমি করছো। ঝামেলাটা করছো তুমি হচ্ছে যে তুমি কল্পনা করে নিচ্ছ যে বেগ বের করার একটা মাত্রই সূত্র আছে, সেটা হচ্ছে ভি সমান ইউ প্লাস এটি। বাট এখানে একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা তুমি ভুলে গেছো, যে ভি সমান ইউ প্লাস এটি এই সূত্র শুধু মুখস্থ করলেই হবে না, তোমাকে এর প্রসেসটা জানতে হবে, এর কখন অ্যাপ্লাই করা যাবে। এই সূত্র শুধুমাত্র তখনই অ্যাপ্লিকেবল যদি একটা বস্তু সমত্বরণে চলে। কনসেপ্টটা কি, সমত্বরণে চললে ভি সমান ইউ প্লাস এটি অ্যাপ্লিকেবল, আদারওয়াইজ তুমি এই সূত্র অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে? তো এই যে তুমি মাথায় একটা সেট করে রেখেছো যে ভি সমান ইউ প্লাস এটি, শেষ বেগ যদি বের করতে বলে, ত্বরণ দেওয়া থেকে, টাইম দেওয়া থাকে, তাহলে ভি সমান ইউ প্লাস এটি বসিয়ে দিব। এই যে তুমি মাথায় সেট করে রেখেছো, তোমার মেমোরিতে সেট করা আছে যে ভি সমান ইউ প্লাস এটি দিলেই শেষ বেগ বের হয়ে যায়। বাট এখানে তোমার কন্ডিশনটা তুমি ভুলে গেছো, যে একটা সূত্রের কন্ডিশন থাকে কিছু, যে সেই কন্ডিশনেই শুধুমাত্র এটা অ্যাপ্লিকেবল। তো এই যে তুমি জিনিসটাকে অনুধাবন করতে পারছো না, যে শুধুমাত্র মুখস্থের উপর তুমি নির্ভর করছো, এই জিনিসটা, এই কারণে তোমার এই আনসারটা ভুলে আছে। এটা কিন্তু আনসার এটা হবে না, কারণ এই বস্তুটা সমত্বরণে চলছেই না অ্যাকচুয়ালি। এটা হচ্ছে অসমত্বরণে চলছে, কারণ টি এর এ হচ্ছে কিন্তু টি এর উপর ডিপেন্ডেন্ট। এক এক সেকেন্ডে এই ত্বরণের মানটা এক এক রকম হবে। তো তুমি যদি আসলেই বেগের মান বের করতে চাও, তাহলে বেগের মান বের করার জন্য করতে হবে কি, এ সমান ডিভি বাই ডিটি, এই সিম্পল বেসিক থিংটা অ্যাপ্লাই করতে হবে। সেখান থেকে ডিভি সমান লিখতে হবে এ ডিটি, এখান থেকে তোমাকে হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে টাইমের সাপেক্ষে। এখানে এ এর জায়গায় 3t² বসাও, দেন হচ্ছে 0 থেকে শুরু করে 2 সেকেন্ড পর্যন্ত, 0 থেকে শুরু করে, আদিবেগ যেহেতু 0 বলা ছিল, 0 থেকে শুরু করে ভি পর্যন্ত ইন্টিগ্রেশন যদি করো, তাহলে আশা করি আমি যে আনসারটা দিয়েছি এটাই আসবে, 8। ঠিক আছে? তো তোমাকে বেসিক থেকে আসতে হবে। তুমি ভি সমান ইউ প্লাস ডিটি তুমি কেন বসালে, কারণ তোমার মুখস্থ একটা জিনিস ছিল। বাট মুখস্থ করার আগে জিনিসটা বুঝতে হবে। শুধুমাত্র মেমোরির উপর হচ্ছে ভরসা করলে হবে না, তোমাকে কিছু ডেরিভেশনগুলো বুঝতে হবে, যে এই সূত্রটা আসলে এসেছে কিভাবে, তার মধ্যে কি কন্ডিশনটা দেয়া ছিল, যে এই সূত্রের কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশনেই এটা অ্যাপ্লিকেবল। তোমরা একটা আমি আরেকটা সুন্দর এক্সাম্পল দেই। আরেকটা তোমরা ম্যাথ করেছো, যে একটা হচ্ছে রেল লাইন বা একটা গাড়ি হচ্ছে একটা টার্ন নিতে যাচ্ছে, একটা বাঁকে, একটা বৃত্তাকার পথে টার্ন নেওয়ার সময় আমাকে হচ্ছে একটা কোণে হেলতে হয়, যেটাকে আমরা ব্যাংকিং কোণ বলি, তাই না? একটা ব্যাংকিং কোণ দেওয়া আছে, ওই ব্যাংকিং কোণের সূত্রে তোমরা একটা সূত্র পড়েছো, সেটা হচ্ছে ট্যান থিটা সমান, সরি, ট্যান থিটা সমান, আমি ফিজিক্সের কথাই বলছি, ট্যান থিটা সমান ভি স্কয়ার বাই আর জি। আবার আমাকে মাঝে মাঝে বের করতে বলে যে একটা পাশ থেকে রাস্তার আরেকটা পাশ কতটুকু উঁচু করতে হবে। সেই ক্ষেত্রে তোমরা লেখো কি, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এইচ, অতিভুজ মানে হচ্ছে এই টোটাল রাস্তার চওড়াটা, সেটা হচ্ছে ডি ধরলাম আমি। তখন আমরা একটা কথা লিখি কি, যে থিটার মান খুবই যদি ক্ষুদ্র হয় তাহলে সাইন থিটা ইকুয়ালস টু ট্যান থিটা, তাহলে এটা সমান আমি বলতে পারি এইচ বাই ডি, বা এইচ সমান আসে তোমার ভি স্কোয়ার ডি বাই আর জি। বাট আমি যদি বলি যে একটা গাড়ি চলছে, একটা হচ্ছে কোন গাড়ি, তোমরা হয়তো বা কিছু গেমস দেখেছো, টেন স্পোর্টসে দেখায় গেমসগুলো কি, যে একটা হচ্ছে মোটর বাইকিং এর রেস হচ্ছে, ওই রেসে হচ্ছে এত হাই স্পিডে গাড়িগুলো চলে, ও ট্র্যাকগুলো দেখলে বুঝতে পারবে একদম সমান্তরাল না, যখন টার্ন নেয় খুবই অনেক বড় একটা কোণ দেয়া থাকে। তো কোণ যদি খুবই ছোট না হয়, মনে করো হচ্ছে 60 ডিগ্রি, 70 ডিগ্রি, 80 ডিগ্রি একটা কোণ থাকে, তো 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে তুমি কখনোই বলতে পারবে না যে সাইন থিটা আর ট্যান থিটার মান সমান, অবশ্যই না, সেক্ষেত্রে আলাদা। তো এখানে একটা কন্ডিশন দেয়া আছে যে এই সূত্র তখনই অ্যাপ্লিকেবল, এই সূত্র তখনই অ্যাপ্লিকেবল যদি থিটা ক্ষুদ্র হয়, তবে সাইন থিটা সমান ট্যান থিটা, তাহলে হচ্ছে এই সূত্র। বাট তোমার মাথায় এটা নাই,
তুমি সূত্র মুখস্থই করেছো যে H সমান হচ্ছে V স্কয়ার ডি ডিভাইডেড বাই আর জি, আর আমি কিছু জানি না, থিটার মান যেমনই হোক না কেন আমি এই ভ্যালুটা ইউজ করব। বাট ব্যাপারটা সেরকম না তো। ব্যাপারটা হচ্ছে কি, এখানে থিটার একটা কন্ডিশন দেওয়া আছে, ঠিক আছে? তো তোমার 60 একটা ম্যাথে আসলো, যে ম্যাথে হচ্ছে থিটার মান 60 ডিগ্রি বলা আছে। তুমি হচ্ছে খুব সুন্দর মতো হচ্ছে ওই সূত্রটা ইউজ করলে একেবারেই ম্যাথটা ভুল হবে, কারণ অপশনে তারা ইচ্ছা করে ওইটা দিবে যাতে করে তুমি ভুল করো। এই জিনিস ভুল করা যাবে না। কোনো জিনিস শুধুমাত্র মুখস্থ করে এসো না। ফিজিক্সের ক্ষেত্রে বা যে কোনো সায়েন্স বেসড হচ্ছে যেগুলো হচ্ছে প্রশ্ন আসবে, সেগুলোর ক্ষেত্রে কখনোই মুখস্থ করা যাবে না। এর কারণ হচ্ছে তোমাকে কন্ডিশনগুলো ভালো মতো বুঝতে হবে। জাস্ট মুখস্থ করলে খুব একটা লাভ হবে না। তোমাকে কোন একটা ফর্মুলা কীভাবে এসেছে তার ডেরিভেশনটা জানতে হবে, এবং তার যে বাউন্ডারি যে কন্ডিশনগুলো, যে কী কী কন্ডিশনে এটা এসেছে সেই কন্ডিশনগুলো তোমাকে জানতে হবে। তো এটা হচ্ছে আমার প্রথম পয়েন্ট, যেটা মাথায় রাখাটা জরুরি। এবং তুমি চাইলে এই জিনিসগুলোকে যাতে করে তুমি ভুল না করো, এ কারণে তুমি হচ্ছে কনসেপচুয়াল প্রবলেম হচ্ছে এখন থেকে সলভ করা স্টার্ট করো, যাতে করে পরীক্ষার হলে এটা নিয়ে হচ্ছে চিন্তা করতে না হয় এত। ঠিক আছে? পরীক্ষার হলে তোমাকে কনসেপ্ট চিন্তা করার টাইম নেই, তোমার মধ্যে কনসেপ্ট নিয়ে তোমাকে পরীক্ষার হলে যেতে হবে। পরের পয়েন্ট আমার হচ্ছে ওভার থিঙ্কিং, সেকেন্ড গেসিং। এরকম হয়, আমি বুয়েট প্রিলি পরীক্ষা দিতে গিয়েছি, বা আমি হচ্ছে কুয়েটের এক্সাম দিতে গিয়েছি, একটা প্রশ্ন দেখে মনে হচ্ছে আল্লাহ এত সহজ প্রশ্ন বুয়েটে আসবে না, তার মানে আমি ভুল করছি, এটা মনে কোনো প্যাচ আছে। কেন সহজ প্রশ্ন কি আসতে পারে না? অবশ্যই আসতে পারে। মাঝে মাঝে হচ্ছে মেন্টাল গেম খেলে তারা, অনেকগুলো প্রশ্ন সহজ দিয়ে দেয় তোমাকে প্যাচে ফেলানোর জন্য, যে তুমি হয়তো ভেবেই বসে আছো যে এটা কঠিন প্রশ্ন হওয়া উচিত ছিল, এটা মনে এত সহজ না, মাঝখানে মনে কোনো ঝামেলা আছে। তো তোমার কাছে প্রশ্ন অ্যাকচুয়ালি তুমি জানতে কত উত্তর কত হবে, বাট তুমি হচ্ছে প্যাচে পড়ার কারণে তুমি হয়তো ভুল আনসার দিয়ে আসছো। এরকম একটা প্রশ্ন আমি এমনি একটা দেখাচ্ছি, যে সিম্পল ওয়াইডিএসি মানে হচ্ছে ইয়ং এর ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, ডিচির পরীক্ষায় একটা কি দেয়া আছে, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এ এর ভ্যালু দেয়া আছে, পরপর দুইটি ডোরার হচ্ছে মধ্যবর্তী দূরত্ব ডেল্টা এক্স দেয়া আছে, ঠিক আছে? আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দেয়া আছে, বের করতে বলছে চিরদ্বয়ের দূরত্ব কত। তোমার কাছে মনে হতে পারে এত সহজ প্রশ্ন বইতে আসবে, এটা তো এত সহজ হওয়ার কথা না, এখানে মনে হয় কোথাও ঝামেলা আছে। ওই ঝামেলা চিন্তা করতে যাই তুমি টাইম নষ্ট করছো, হয়তো বা হচ্ছে ভুল ভাল আনসার দিয়ে দাগিয়ে আসছো। বাট এটা অ্যাকচুয়ালি সহজ প্রশ্নই ছিল, যেটা তুমি সূত্র করে এসেছো ল্যামডা ডি বাই এ দিয়ে, তো এখান থেকেই তুমি হয়তো বা এ এর মানটা বের করতে পারতে। বাট অ্যাকচুয়ালি তুমি চিন্তাই করে বসে আছো যে প্রশ্ন সবসময়ই কঠিন হবে, সহজ প্রশ্ন আসতেই পারে না। বাট ব্যাপারটা সেরকম না, কখন এটা চিন্তা করবে না। যদি হচ্ছে কোয়েশ্চেনে হচ্ছে কঠিন আসে, তো ওই জিনিসটা উল্লেখ থাকবে, তুমি আগে থেকে জাজ করছো কেন। তো কখনো তোমার প্রিপারেশনের উপর ডাউট করবে না। এই কারণে আমি এটা প্রথম কথাটাই লিখেছি একটা, যে ট্রাস্ট ইউর প্রিপারেশন। তুমি যে প্রিপারেশন নিয়েছো, এটা কল্পনা করে যাওয়ার দরকার নেই যে তুমি যেটা প্রশ্ন পড়েছো এই প্রশ্নটা খুবই সহজ এসেছে, এরকম আসা তো উচিত ছিল না, হয়তো প্যাচ আছে কোনো। এই জিনিসটা হতো, আমার নিজেরও হতো, অনেকেরই ক্ষেত্রেই হয় যে এত সহজ প্রশ্ন কেন এসেছে, হয়তো বা কোথাও ঝামেলা আছে। তো তুমি যেটা প্রিপারেশন নিয়েছো সেটাকে ট্রাস্ট করো, সেটা হয়তোবা সহজই প্রশ্ন এসেছে, তুমি হয়তোবা বেশি চিন্তা ভাবনা করছো, ঠিক আছে? এই কারণে হচ্ছে বেসিক যে কনসেপ্টগুলো আছে সেগুলোর উপর ফোকাস করো। তুমি অযথা অযথা কোনো হচ্ছে অ্যাজিউম করে বসে থেকো না যে এটা হয়তোবা কঠিন একটা প্রশ্ন। তো তুমি তোমার যেটা আনসার আসছে বেসিক থেকে, যে আনসারটা আসা উচিত সেটাই তুমি দাগাও, যদি না সেখানে অ্যাকচুয়ালি কিছু ট্রিক থাকে, ঠিক আছে? এখানে লিখেছি দেখো, স্টিক টু ইয়ার ফার্স্ট আনসার আনলেস ইউ আইডেন্টিফাই এ ক্লিয়ার এরর ইন দ্য রিজনিং। তুমি যতক্ষণ না পর্যন্ত এটা আইডেন্টিফাই করতে পারবে যে কেন এটা সহজ আসা উচিত না, হয়তোবা কেন এটা আনসার হওয়া উচিত না, ততক্ষণ না পর্যন্ত তুমি হচ্ছে ভুল ভাল আনসার দেখানোর ট্রাই করো না, হয়তোবা প্রশ্নটা অ্যাকচুয়ালি সহজ ছিল। কনফিউজিং সিমিলার কনসেপ্টস, এটা হয় একই টাইপের কিছু কনসেপ্ট থাকে বইগুলোতে, যে মনে করো আমি বললাম যে একটা বস্তুকে হচ্ছে নিচ থেকে যদি উপরে উঠাই তাহলে এখানে কি পরিমাণ কাজ হবে, বা আমার স্থিতিশক্তির মানটা কত, তাহলে সেটা স্থিতিশক্তির সূত্র কি mgh। আমি যদি বলি স্প্রিং এর স্থিতিশক্তি কত, তোমার কাছে মনে হতে পারে যে স্প্রিং এর স্থিতিশক্তির সূত্র হচ্ছে mgh, বাট ওর সূত্র কিন্তু mgh না, ওর সূত্র কিন্তু হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, যেটা কিন্তু পরিবর্তনশীল বল একটা, তো চেঞ্জ হয়ে যায় সূত্রটা। তোমার কাছে মনে হয়েছে যে স্থিতিশক্তি আসা মানেই আমি হচ্ছে এমজিএস সূত্র অ্যাপ্লাই করবো, ব্যাপারটা সেরকম না। একই রকম কনসেপ্টের বিভিন্ন সূত্র হতে পারে বিভিন্ন কন্ডিশন ভেদে, তো কন্ডিশনগুলো মাথায় রাখতে হবে। তো এরকম একটা সূত্র আমি কেমিস্ট্রি দিয়েছি, দেখো কোয়েশ্চেনটা পড়ো একটু। কোনো নমুনা লবণ, আমি জানি না লবণটা কি, নমুনা লবণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়ায় সাদা পদক্ষেপ দেয়। কেমন পদক্ষেপ দেয়? সাদা। কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দেয় না, লবণটিতে কোন আয়ন উপস্থিত আছে এটা বলো।
তো দেখো এই টাইপের প্রশ্ন তোমরা হচ্ছে পড়ে এসেছো অলরেডি। সেটা হচ্ছে সাদা পদক্ষেপ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে সাদা পদক্ষেপ দেয় এমন হচ্ছে অনেকজন আছে। অ্যালুমিনিয়ামও সাদা পদক্ষেপ দেয়, জিঙ্কও সাদা পদক্ষেপ দেয়, ক্যালসিয়ামও সাদা পদক্ষেপ দেয়। বাট এখানে আনসারটা হবে তোমার ক্যালসিয়ামের। কারণ হচ্ছে তিনজনই সাদা পদক্ষেপ দিলেও সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে শুধুমাত্র বিক্রিয়া করে না, বিক্রিয়া দেয় না বলছে কিন্তু বিক্রিয়া করে না, এটা একজনই আছে, সেটা হচ্ছে ক্যালসিয়াম। ঠিক আছে, তো এখানে দেখো এই যে সিমিলার যে কনসেপ্টটা, এই সিমিলার কনসেপ্ট মানে কি সবাই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে সাথে তুলনা করে। তো যখন হচ্ছে সিমিলার কনসেপ্টের জিনিস তুমি পড়বে, সবগুলোকে ডিফারেন্সিয়েট করতে শিখো যে তিনটা জিনিস, তিনটা বা চারটা যদি সিমিলার টাইপের সূত্র হয় বা সিমিলার টাইপের তারা আচরণ করে, তাহলে তাদের মধ্যে বেসিক পার্থক্যটা কি। এখানে প্রত্যেকের সাদা পদক্ষেপ পড়লেও অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যখন তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে, সেই সাদা পদক্ষেপটা কিন্তু চলে যায়। আবার সেটাকে যদি হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করো, সেটা কিন্তু আবার সাদা পদক্ষেপ ব্যাক নিয়ে আসে বা আবার সাদা পদক্ষেপ নিয়ে আসে। জিঙ্কের ক্ষেত্রে যদি বলি, সেও সাদা পদক্ষেপ দেয় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে, বাট পরবর্তীতে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি বিক্রিয়া করি, তাহলে এটা কিন্তু ওই পদক্ষেপটা চলে যায় না, দ্রবীভূত অবস্থায় থাকে। ঠিক আছে, পরবর্তীতে যদি হচ্ছে আমি আবার অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করি, তাহলে কিন্তু সেই সাদা পদক্ষেপ আবার সে ফেরত আনতে পারে না, সে দ্রবীভূত অবস্থায় থাকে। তো এই দেখো চেঞ্জ পাওয়া গেল এই দুটার মধ্যে। আর থার্ড নাম্বার যেটা, সেটা প্রথমে তো সাদা পদক্ষেপ দেয় বাকি দুইজনের মতোই, বাট সেকেন্ড টাইম সে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কোনো বিক্রিয়াই করে না, অর্থাৎ সাদা পদক্ষেপ যেটা ছিল সেটা এখনো এক্সিস্ট করে। বাকি দুইজনের যেমন হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড মিক্স করলে সাদা পদক্ষেপটা দূর হয়ে যায়, এখানে সেটা হয় না ক্যালসিয়ামের ক্ষেত্রে। তো তিনটার মধ্যে বেসিক কিছু পার্থক্য অবশ্যই আছে। তো তিনটাকে আলাদা আলাদাভাবে না পড়ে একসাথে যখন তুমি কম্বাইন করে পড়বে, তখন দেখবে যে এই জিনিসগুলোতে কনফিউশন হবে না। তো সিমিলার কনসেপ্টে কনফিউশন হওয়ার কারণে তোমার আনসারে কনফিউশন সৃষ্টি হতে পারে। আমি কেমিস্ট্রির উদাহরণ দিয়েছি, বাট ব্যাপারটা এরকম না যে কেমিস্ট্রিতেই শুধু এটা হতে পারে, সেটা ম্যাথে হতে পারে, সেটা ফিজিক্সও হতে পারে। ঠিক আছে, তো অবশ্যই যেই টাইপের এই টাইপের জিনিসগুলোকে সবসময় তুমি রিভাইজ করবে এবং এই ডিফারেন্সগুলো একসাথে পড়বে। ঠিক আছে, সিমিলার কনসেপ্টের মধ্যে যে ডিফারেন্সগুলো আছে, এগুলো হচ্ছে আলাদা আলাদাভাবে স্ক্যাটারভাবে ছড়ায় থাকে। এখানে একটা সূত্র, এখানে একটা সূত্র, এখানে একটা সূত্র, বাট যখন তুমি পড়বে এই তিনটাকে একসাথে মার্চ করে পড়বে, তাহলে দেখবে যে এই জিনিসগুলো ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে যখন তুমি একসাথে ডিফারেন্সিয়েট পার্থক্য করে পড়তে পারবে। ঠিক আছে, এবং এই জিনিসগুলো তোমাকে প্র্যাকটিসের মধ্যে আনতে হবে, আদারওয়াইজ তুমি পরীক্ষার হলে মাস্ট ভুল করার চান্স থাকে একটা। ভুল করবে ব্যাপারটা এরকম না, অনেকের এক্স্যাক্টলি মনে থাকে জিনিসটা, বাট অনেকেরই হচ্ছে এটা কনফিউশন সৃষ্টি করতে পারে। তো পরীক্ষার হলে সেটা না হয় ভালো, বেটার হচ্ছে বাসায় বসে যখন তুমি পরীক্ষা দিচ্ছ, নিজেকে জাজ করছো, তখন যাতে করে ভুলটা হয়, পরীক্ষার হলে যাতে না হয়। ওভার কনফিডেন্স ইন স্ট্রং টপিক। মনে করো আমি ফিজিক্সে খুব ভালো, এতটাই ভালো যে আমি তো জানি আমি 50টার মধ্যে 50টাই অ্যান্সার করতে পারবো, এত কনফিডেন্স চলে এসেছে, প্রশ্ন দেখার আগে আমার আনসার শেষ। এরকম একটা কোয়েশ্চেন দিয়েছি, থিটা কোণে আনত এইচ উচ্চতার একটি ঘর্ষণহীন তল বেয়ে একটি বস্তু নিচে পড়লে এর শেষ বেগের মান কত। অনেকে এখানে থিটা দেওয়া আছে মানে থিটা আছে তার মানে কি, এটা এত চিন্তা করার কি আছে, এত সহজ জিনিস। যে এরকম হচ্ছে একটা, সরি, এরকম হচ্ছে একটা আনত তল, থিটা আছে মানে এখানে ভি সমান হচ্ছে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2 জি সাইন থিটা বসাবো আর এইচ বসাবো, শেষ। তাহলে সূত্র হবে ইউ আদিবেগ তো শূন্য, এটা তো শূন্য, তাহলে ভি সমান হবে √2 জি সাইন থিটা ইন্টু এইচ। তার মানে আনসার হবে হচ্ছে এইটা। না, থিটা আছে মানে, থিটা আছে মানেই যে এখানে অপশনে থিটা থাকতে হবে ব্যাপারটা সেরকম না। থিটা আছে মানে সেটা হচ্ছে আনসারেও থিটা হতে সেরকম না। এই জিনিসটা তোমার জানা, বাট তুমি হচ্ছে বেশি ওভার কনফিডেন্ট হওয়ার কারণে আনসারটা ভুল করে দিয়ে আসবে। থিটার মানটা দেয়া আছে ঠিকই, বাট তোমাকে কিন্তু এই আনত তলের দৈর্ঘ্য এইচ বলা নাই, তোমাকে উচ্চতার মানটা এইচ বলা আছে, এটা কিন্তু এইচ না। যদি এইচ এর মান এটা হতো তাহলে তোমার আনসার ঠিক ছিল, আনসারটা এটা হওয়া উচিত ছিল, বাট এটা আনসার হবে না, কারণ উচ্চতা ডিরেক্ট দেয়া আছে। উচ্চতা যদি ডিরেক্ট দেয়া থাকে, যেই দিক বরাবর জি কাজ করছে সেই ডিরেকশন বরাবরই তোমার উচ্চতা দেয়া আছে, তাহলে তোমাকে থিটার প্রশ্নে আসারই দরকার নেই, তুমি ডিরেক্ট হচ্ছে ভি সমান √2 জি এইচ অ্যাপ্লাই করতে পারো, আনসার হয়ে যাবে। তো সহজ জিনিসে হচ্ছে মাঝে মাঝে ওভার কনফিডেন্টের কারণে তোমার স্ট্রং যেটা জোন আছে সেই জায়গাতেও ভুল হওয়ার চান্স থাকে। তো এই জিনিস মাথায় রাখবা, কখনো ওভার কনফিডেন্ট হওয়া যাবে না, প্রত্যেকটা টপিককে হচ্ছে সমান গুরুত্ব দাও। ঠিক আছে, ইকুয়াল ফোকাস, প্রত্যেকটা টপিককে ইকুয়াল ফোকাস দিতে হবে। ঠিক আছে, তোমার এটা স্ট্রং জোন, ঠিক আছে, তুমি হয়তো তাড়াতাড়ি করতে পারবে, তাড়াতাড়ি করতে গিয়ে বেশি মাতব্বরি করো না, তাহলে ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে, এবং কেয়ারলেস হওয়া যাবে না, যেটা তোমার ভালো মতো প্রিপারেশন আছে সেই জিনিসটা তো অবশ্যই করা যাবে না, কারণ ওটাই তোমার স্ট্রং জোন, ওইটাই হচ্ছে তোমাকে চান্স পাওয়াতে নিশ্চয়তা দিবে। ঠিক আছে, পরের জিনিসটা সেটা হচ্ছে মিস অ্যালাইনিং ওএমআর শিট এন্ট্রিস। ম্যাক্সিমাম যেটা স্টুডেন্ট ভুল করে, পড়াশোনা অনেক করেছি আমরা, অনেক পড়াশোনা করেছি, বাট পড়াশোনার জন্য সব ভুল হয় না।
মাঝে মাঝে ভুল হয় আমাদের কিছু এই টাইপের সিলি মিস্টেকের কারণে। কি মিস্টেক? মনে করো এটা হচ্ছে আমার ওএমআর শিট, আমার দাগানোর দরকার ছিল 2 নাম্বার প্রশ্ন, 2-এর বি আমি আনসার জানি ওইটাই হবে, বাট আমি গোল্লা ভরানোর সময় 3-এর বি হচ্ছে গোল্লা ভরালাম, আমি 3-এর বিতে দাগে দিয়ে এসেছি, অথবা 3 হয়তো বা সি হওয়া উচিত ছিল। দেখো তোমার 2 তো ভুল হইলই, তুমি 3 নাম্বারটাও হয়তো ভুল করলে, যেটা তুমি পারতে অ্যাকচুয়ালি। পরবর্তীতে হয়তো তুমি দেখতে পেরেছো যে হ্যাঁ 2 নাম্বার বি হওয়া উচিত, এটা তুমি গোলা দেখালা, এটাতে মার্ক পেলা, বাট এটাতে মার্ক পেলা না। এই যে তুমি যেটাতে দাগানো উচিত সেটাতে না দাগিয়ে হয়তো ভুল করার কারণে হচ্ছে এই কাজটা হতে পারে। তো যেইটা প্রশ্ন দেয়া আছে, তুমি যেটার আনসার করতে যাচ্ছ সেটাই তোমাকে গোল্লা ভরাট করতে হবে, তাড়াহুড়ার কারণে জিনিসটা হয়। এখানে 2টা মেথডে করা যায়, এক একজন এক এক মেথডে করে। হচ্ছে আমি 2টার কথাই বলি, যখন তুমি 2 নাম্বার প্রশ্নের আনসার করবা, বেটার হয় তুমি এখানে 2 নাম্বারে একটা আঙ্গুল রাখো, ঠিক আছে? মনে করো তোমার ওএমআর শিটে 2 নাম্বারে একটা আঙ্গুল রাখবা, দেন হচ্ছে তুমি 2-এ ভরাট করবা, তাহলে ভুল হওয়ার চান্স কমে থাকবে। তুমি বাম হাতকে ইউজ করো, তুমি যেইটা হচ্ছে অপশনে দাগাতে চাও সেখানে একটা আঙ্গুল রাখো, যে তুমি 5 নাম্বার, কারণ তুমি অনেকগুলো প্রশ্ন আসলে স্কিপ করে করে দৌড় দিবা। 1 নাম্বার পারছো না, তুমি 2 নাম্বার আনসার করবা, বা 3 পারছো না, 4 পারছো না, 5 পারছো না, আবার হয়তো বা 6 আনসার করবা। তো স্কিপ করার কারণে, এই কন্টিনিউটিতে না থাকার কারণে তোমার হচ্ছে মাঝে মাঝে ভুল হওয়ার চান্স থাকে, তুমি একটার আনসার আরেকটাতে দাগিয়ে আসো। তো এই ভুলটা না হওয়ার সবচেয়ে বেটার উপায় হচ্ছে কি, সবচেয়ে বেটার উপায় হচ্ছে যেটা তুমি আনসার করবা সেখানে একটা আঙ্গুল রাখো, দেন হচ্ছে ভরাট করো। আরেকটা ভালো উপায় আছে, যেটা আমার কাছে মনে হয় একটু ভালো, সেটা হচ্ছে মার্ক আনসার অন দ্য ওয়েমার শিট ইন ব্যাচেস। ব্যাচ ধরে ধরে আনসার করো। মনে করো 5টা কোয়েশ্চেন করে দেখবা, 1 2 3 4 5, এই 5টা কোয়েশ্চেনের মধ্যে মনে করো তোমার এই 5টা কোয়েশ্চেন আছে, এই 5টা কোয়েশ্চেনের মধ্যে আমি ধরলাম তুমি হচ্ছে 1 পারো, 2 পারো, আর 3, সরি, এই 5টা কোয়েশ্চেনের মধ্যে আমি ধরলাম তুমি হচ্ছে 1 পারো, 2 পারো না, 3 পারো না, আবার 4 পারো, 5 পারো, আবার 6 পারো না। ধরো এই 3টা পারবা, এই 3টা পারবা না। তো করবা কি, তুমি সবসময় ট্রাই করবা 5টা করে আনসার করতে, তাহলে হচ্ছে আনসারটা ভুল হওয়ার চান্স থাকে, বা ভুল জায়গায় বৃত্ত ভরাট করার চান্স কম থাকে। 5টা, অনেকে 10টা করে করতে পারো, এতে টাইমও আবার কম লাগে। কিভাবে দেখো, তুমি মনে করো 1 নাম্বার পারছো, তুমি প্রশ্ন দেখলে আচ্ছা 1-এর এ হবে, তুমি ওএমআর শিটে গেলে 1-এর এ দেখালা, আবার 2 নাম্বার প্রশ্ন পড়লা, মনে হলো যে পারছো না, স্কিপ করে গেলা। 3 নাম্বার দেখলা, পারছো না, স্কিপ করে গেলে। 4 নাম্বার আবার প্রশ্ন দেখলা, মনে হচ্ছে পারবা, তাহলে 4-এর সি হবে, তাহলে 4-এর সি দেখালাই হবে, বৃত্ত ভরাট করলা। আবার তুমি 5-এ গেলা, 5-এ গিয়ে দেখছো যে 5-এ ডি হবে, তো ডিতে হচ্ছে অপশন ভরাট করলা। এই কাজটা তুমি যদি বারবার দেখো, প্রশ্ন দেখছো ওএমআর শিটে যাচ্ছ, প্রশ্ন দেখছো ওএমআর শিটে যাচ্ছ, এখানে তোমার কিন্তু একটা মাইন্ড হচ্ছে অল্টার করছে বারবার, এই কারণে এখানে সময় বেশি লাগছে। তুমি এই কাজটা 5টা করে চিন্তা করো, যে আমি হচ্ছে 5টা প্রশ্ন দেখবো, যেগুলো পারবো সেগুলোকে হচ্ছে ভরাট করবো, যেগুলো পারবো না স্কিপ করে চলে যাবো। তো তুমি হচ্ছে করছো কি, প্রথম 1 নাম্বার প্রশ্ন দেখলে, 1 নাম্বার প্রশ্ন দেখার পর হচ্ছে মনে হচ্ছে তুমি এটা পারবা, অপশনে আনসারটা এ হবে এটা তুমি জানো, বাট আনসারটা ডিরেক্ট দেখানো স্টার্ট না করে তুমি হচ্ছে প্রশ্নে একটা ফোঁটা দিয়ে রাখো, যে আচ্ছা 1-এর এ হবে, একটা ফোঁটা দিয়ে রাখলাম। 2 নাম্বার দেখলা, পারলা না, স্কিপ করলা। 3 নাম্বার স্কিপ করলা, 4 নাম্বারে আসলা, 4 নাম্বারে হচ্ছে তুমি জানো যে 4-এর সি হবে, তো 4-এর সিতে একটা ফোঁটা দিলা। 5-এ আসলা, 5-এ তুমি জানো যে হচ্ছে 5-এর ডি হবে, 5-এর ডিতে একটা ফোঁটা দিলা। এখন তুমি করবা কি, 1 থেকে 5 তুমি 5টা প্রশ্ন দেখা হয়ে গেছে, এই 5টা প্রশ্ন তুমি একেবারে এখন ওএমআর শিটে দাগাবা, তুমি 1-এর এ দাগাবা, 4-এর সি দাগাবা, 5-এর ডি দাগাবা। তো দেখো এখন কনসেন্ট্রেশনটা তোমার বারবার কোয়েশ্চেনে এবং ফ্লাকচুয়েট করছে না, তুমি এখন কনসেন্ট্রেশন দিচ্ছ কোথায়, যে তুমি কনসেন্ট্রেট করছো, এবার তুমি ওএমআর শিটে দেখাচ্ছ। তো 1-এর এ, 4-এর সি, 5-এর ডি, শেষ। দেখো এই যে 5টা ব্যাচ করে করে তুমি যখন আগাও, তোমাকে হচ্ছে বারবার হচ্ছে চেঞ্জ করা লাগে না, এই কারণে তোমার টাইমটাও অনেকটা সেভ হয়, প্লাস হচ্ছে ভুল হওয়ার চান্সটা আগের থেকে একটু তুলনামূলক কম হয়, ঠিক আছে? তো এই কারণে আমি বলি, অনেক সময় আমি এটা ফলো করতাম, সেটা হচ্ছে ব্যাচ করে করে আনসার করা। প্রথমে হচ্ছে প্রশ্নে হচ্ছে একটু টোকা দিয়ে রাখে যে এটা আনসার হবে, আবার ভুল জায়গায় আবার টোকা দিও না, 1-এর এ হবে, তুমি সিতে আবার ডট দিয়ে রেখেছো, ওইটাও মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো যার কাছে যেটা মনে হয়, হয় আঙ্গুল দিয়ে করবা, অথবা হচ্ছে এইভাবে 5টা বা 10টা করে ব্যাচ করে প্রথমে আনসারগুলো দেখে নাও যে কোনটা কোনটা হবে, দেন হচ্ছে শুধুমাত্র ওগুলা দেখো, বাকিগুলা স্কিপ করে চলে যাবা। তো এই জিনিসটা যদি ফলো করতে পারো, কাজে দিতে পারে, ঠিক আছে? পরের যেটা ঝামেলা হতে পারে সেটা হচ্ছে ইগনোরিং নেগেটিভ মার্কিং। ম্যাক্সিমাম পরীক্ষায়, সব পরীক্ষায় অ্যাকচুয়ালি, সব অ্যাডমিশন টেস্টে নেগেটিভ মার্কিং তোমার থাকবে। তুমি পরীক্ষা দিতে গিয়ে তোমার মনে হচ্ছে যে নেগেটিভ মার্কিং আছে,
তো কি হয়েছে, আমি হচ্ছে আন্দাজে দেখাবো, আন্দাজে দেখাতে গেলে হচ্ছে দেখবা যে নেগেটিভ মার্কিংয়ের কারণে তোমার র্যাঙ্ক যেখানে হচ্ছে ভালো হওয়া উচিত ছিল সেখানে তোমার র্যাঙ্কটা হচ্ছে অনেক পিছিয়ে যাচ্ছে। তো এটা যাতে করে না হয়, কখনো নেগেটিভ মার্কিংকে ইগনোর করবে না, এবং ইগনোর করার কারণে তোমার হচ্ছে কিন্তু র্যাঙ্কিংয়ে একটা ইফেক্ট পড়বে, অনেক সময় তুমি চান্স নাও পেতে পারো। তো অবশ্যই ব্লাইন্ড কোনো গেস করবা না এসব এক্সামে। তুমি যদি শিওর থাকো তখনই হচ্ছে সেটাকে আনসার করবা। কীভাবে শিওর থাকো? মনে করো মাঝে মাঝে 4টা অপশন দেখি বোঝা যায় 2টা আনসার হবে না, দেখেই বোঝা যায় এমন একটা আনসার অপশন দিয়েছে যে আছে এ বি সি ডি 4টা অপশনের মধ্যে তুমি জানো না আনসার কোনটা, বাট তুমি এটা শিওর যে এ আর বি আনসার হবেই না, সি আর ডি এর মধ্যে একটা। তো ওই জায়গাটাতে যদি তোমার হচ্ছে লাস্টের দিকে টাইম থাকে, তোমার যদি মনে হয় এই দুইটার মধ্যে আনসার হতে পারে, তুমি হচ্ছে একটা গেস করতে পারো, একটা ক্যালকুলেটেড রিস্ক নিতে পারো। ঠিক আছে, লেগে গেলে তোমার ভালো ভাগ্য ভালো, না হলে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, এতটুকু রিস্ক নেওয়া যায়। বাট তুমি 4টা অপশনের 4টা সম্পর্কে শিওর নাই, আন্দাজে তুমি দেখাচ্ছ, হবে না। তো এখানে কিন্তু চান্স কিন্তু অনেক কমে যাবে। ওখানে চান্স 50-50 ছিল, দুইটা তুমি হবে না তুমি জানো, 50-50 চান্স হওয়ার সম্ভাবনা থাকে। আর এখানে হচ্ছে 4টার মধ্যে একটা হওয়ার চান্স কত, 25% মাত্র। তো এই যে চান্স কমে যখন যাবে, তুমি যখন দেখবা যে 4টা অপশনের মধ্যে তুমি 2টা অপশন, মিনিমাম 2টা অপশন যদি এলিমিনেট করতে না পারো, অপশন দেখে বা তোমার হচ্ছে যতটুকু থিওরিটিক্যাল নলেজ আছে সেখান থেকে এলিমিনেট না করতে পারা পর্যন্ত কখনোই আনসার করবে না। তো ব্লাইন্ড কোনো গেস করবা না, তখন হচ্ছে করতে পারো যখন তোমার মিনিমাম 2টা অপশন তুমি এলিমিনেট করতে পেরেছো, অথবা তুমি হচ্ছে ওই আনসারটা সম্পর্কে মোটামুটি 70-80% শিওর যে হ্যাঁ এটাই হওয়া উচিত, এটাই হয়তো বা হবে। কেমিস্ট্রির ক্ষেত্রে, মুখস্থ টাইপের ক্ষেত্রে এরকম হয় যে আমি আসলে পড়েছি বাট মনে আসছে না আমার, বাট আমার মনে হচ্ছে যে আমি দেখেছি, এটা মনে হয় এই আনসারটাই হবে, এটা হয়তো বা এই আনসারটাই হওয়া উচিত। একটা এক্সাম্পল দিলাম যে কেমিস্ট্রির একটা, যে এটা মনে হচ্ছে আমি ক্যালসিয়ামই মনে হচ্ছে হবে, ফেরাস হবে না কারণ সাদা উত্তরকে বেশি দেয়ই না, এটা তো হবেই না, একটা অপশন এলিমিনেট হয়ে গেল। অ্যালুমিনিয়াম হচ্ছে আমি জানতাম সেটা হচ্ছে এর সাথে বিক্রিয়া দেয়, আমি এই দুটো সম্পর্কে একটু কনফিউজড, মনে হচ্ছে যে আমার ক্যালসিয়াম হতে পারে, এটা মনে হচ্ছে আমার হবে, 80% মোটামুটি শিওর হচ্ছি, তখন তুমি ক্যালসিয়ামে হচ্ছে যাও। ঠিক আছে, এখানে হওয়ার চান্স আছে, হ্যাঁ এমন না যে সবসময় হবে, এ মাঝে মাঝে হচ্ছে আন্দাজে দাগালে ভুলও হতে পারে, বাট এখানে কিন্তু হবার চান্সও আছে। বাট তুমি 4টা সম্পর্কেই শিওর না, ওই টপিক তুমি লাইফে প্রথমবার দেখছো, তুমি কখনোই এটাকে ব্লাইন্ড গেস করো না, আদারওয়াইজ কোনো নেগেটিভ মার্কিং এর ফাঁদে পড়ে যাবে। ঠিক আছে, তো সমস্যা হতে পারে। এরপর হচ্ছে মিস স্কিপড কোয়েশ্চেন। এই জিনিসটা একটা ভালো জিনিস। মনে করো আমি একটু আগে যে বললাম তুমি 1 আনসার করেছো, তুমি হচ্ছে 4 আনসার করেছো, 5 আনসার করেছো, তো এই 2, 3 আর 6 স্কিপ করে চলে গিয়েছিলে। এখন তোমার লাস্টের দিকে মনে হয়েছে যে কিছু স্কিপ যেগুলো করেছি সেগুলো আনসার করার একটু ট্রাই করি, তো তুমি আবার ব্যাক চলে এসে আনসার করার অ্যাটেম্প্ট নিয়েছো। অ্যাটেম্প্ট নিতে যাই তুমি দেখছো যে কিছু কিছু স্কিপ করার কোয়েশ্চেন তুমি আসলে পরবর্তীতে পড়তেই পারোনি, কারণ তুমি ভুলেই গেছো যে ওটা আসলে স্কিপ করেছিলে। এই কারণে যেটা করতে হয়, মনে করো তুমি যখনই হচ্ছে 1 পেরে গেছো, 2 নাম্বার তুমি পারছো না, কোয়েশ্চেনে 2 নাম্বারটা গোল্লা করে রাখো। কোয়েশ্চেন পেপারে 1 2 3 4 5 6, তো প্রশ্নে প্রশ্নে হচ্ছে তুমি 1 নাম্বার পারছো, সমস্যা নেই, ওটা কিছু করার দরকার নেই, তুমি পেরে গেছো অলরেডি। 2 নাম্বার যেটা পারছো না সেটা তুমি গোল্লা করে রাখো, একটা মার্ক দিয়ে রাখো, যেটা দেখে বুঝতে পারো তুমি পরবর্তীতে যখন তুমি হচ্ছে সেকেন্ড টাইম আবার প্রশ্নটা দেখতে আসবে, যাতে করে তোমার মাথায় থাকে যে তুমি 2 নাম্বারটা অ্যাকচুয়ালি আনসার করোনি। ঠিক আছে, তো মনে করো হচ্ছে 2 নাম্বারটা আনসার করনি, একটা মার্ক দিয়ে রাখবা, একটা 3 নাম্বার আনসার করনি, একটা মার্ক দিয়ে রাখবা, 4 মার্ক দেওয়ার দরকার নেই, 5 মার্ক দেওয়ার দরকার নেই, তুমি কারণ তুমি এটা আনসার করতে পেরেছো অলরেডি, তুমি 6 একটা মার্ক করে রাখো। ঠিক আছে, এখন এই যে এই জিনিসটা বলেছি, তুমি যখনই স্কিপ একটা কোয়েশ্চেন করেছো একটা মার্ক দিয়ে রাখতে হবে, তোমাকে চিহ্ন দিয়ে রাখতে হবে, যাতে করে পরবর্তীতে সময় যখন তুমি ফেরত আসবে প্রশ্নটা দেখার জন্য, যাতে করে এই মার্কটা তোমার চোখে পড়ে এবং তুমি বুঝতে পারো আচ্ছা এটা তুমি আনসার করিনি। আর মনে করো সেকেন্ড টাইম আসার পরে তুমি আসলে 2 নাম্বার প্রশ্নটা আনসার পেরে গেছো, যখন তুমি পেরে যাচ্ছ তখন এটাকে আবার হচ্ছে দাগ দিয়ে কেটে দাও, সরি, তুমি হচ্ছে এরকম একটা দাগ দিয়ে দাও যে তুমি প্রথমবার এটা স্কিপ করেছিলে ঠিকই, পরবর্তীতে আনসার করে গেছো। বাট যখনই তুমি মনে করো এই 2 নাম্বারটা পারোনি, কিন্তু তুমি মার্কও দাওনি, মনে করো এই গোল্লা তুমি দেওইনি কখনো, এই গোল্লাই দাওনি, তো এই গোল্লা না দেওয়ার কারণ তোমার মনে হবে কি 2 নাম্বারটা আমি পেরে গেছি, হয়তো ওএমআর শিটে এত হিজিবিজির গোল্লা দেখে তোমার আসলে যেটা হতে পারে এই বৃত্তে হচ্ছে তুমি আসলে হারিয়ে ফেলবে তুমি কোনটা আনসার করনি। এই কারণে মার্ক করা যদি না থাকে, সেকেন্ড টাইম দেখতে আসলে যেটা সমস্যাটা হয়, আমরা হচ্ছে মিস করে যাই যে এই প্রশ্নটা আমি হয়তো মনে হবে তোমার কাছে স্কিপ করনি, হয়তো পেরে গেছো, তো এই কারণে হচ্ছে সমস্যাটা হয়। অবশ্যই যেটা তুমি স্কিপ করবা এটাকে মার্ক দিয়ে রাখবা, আর মার্ক দিয়ে রাখার পর পরবর্তীতে যদি হচ্ছে এটাকে সলভ করতে পারো, কিন্তু আরেকটা দাগ দিয়ে রাখবে, যাতে করে থার্ড টাইম যদি তুমি সুযোগ পাও একটা পরীক্ষায় আবার স্কিপ্ট কোয়েশ্চেনগুলো দেখার, তাহলে থার্ড টাইমে এসে যাতে করে হচ্ছে তুমি আবার এটাতে সময় নষ্ট না করো। ঠিক আছে, তুমি তো পেরে গেছো অলরেডি সেকেন্ড টাইমে, তো এটাতে সময় নষ্ট করার দরকার নেই। এবং অবশ্যই
তুমি হচ্ছে রিভিউ করার জন্য একটা হচ্ছে টাইম অবশ্যই রেখে দিবে। আমি এর আগেও ভিডিওতেও বলেছি যে একবারই হচ্ছে সব কোয়েশ্চেন আনসার করার দরকার নেই, তুমি হচ্ছে টাইম বেছে নাও। প্রথমে একবার হচ্ছে সহজগুলো দেখে নিবা, তারপর সেকেন্ড টাইমে হচ্ছে লংগুলো দেখবা, থার্ড টাইমে হচ্ছে আবার ট্রিকি কোয়েশ্চেনগুলো দেখবা। তো মোটামুটি 2 থেকে 3 বার সম্পূর্ণ প্রশ্নটা রিভিউ করার মতো টাইম তোমাকে আগে থেকেই হচ্ছে প্রিপারেশন নিয়ে যেতে হবে, তুমি কিভাবে টাইমটাকে ম্যানেজ করবা। এটাই হচ্ছে আমার পরের যে টপিকটা, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টে ভুল করা, ল্যাক অফ টাইম ম্যানেজমেন্ট। এটা সম্পূর্ণ প্র্যাকটিস থেকে আসবে। তুমি যদি বাসায় প্র্যাকটিস না করো, কিভাবে তুমি হচ্ছে মাত্র 60 মিনিটসে 100টা এমসিকিউ হচ্ছে করতে পারবে? এটা হচ্ছে প্র্যাকটিস না থাকলে আসবে না। তো মাথায় রাখতে হবে যেটাতে হচ্ছে সময় কম লাগবে সেটাতে সময় কম দেয়া, সহজ প্রশ্নে মাথা ঘামানোর দরকার নেই বেশি। তুমি একটা কেমিস্ট্রির প্রশ্ন, থিওরিটিক্যাল একটা কোয়েশ্চেন, যেটা আমি একটু আগে বলতেছিলাম যে এই প্রশ্নটা এটা থিওরিক্যাল সম্পূর্ণ, এটা যদি তুমি না জানো, এখানে তুমি যদি 1 ঘন্টা সময় যদি এই প্রশ্নের পেছনে ব্যয় করো, কিছু আউটপুট আসবে না। তুমি কিভাবে, তোমার যদি এটা মুখস্থ না থাকে, তুমি কিভাবে জানবা এটা আনসারটা ক্যালসিয়াম হবে? তুমি জানবাই না কখনো। তুমি 1 ঘন্টা কেন, তোমাকে যদি বই ছাড়া আমি সারাদিন দিয়ে দিই, তাও তুমি আনসার বের করতে পারবে না। তো এখানে টাইম নষ্ট করার কি দরকার, যেটা তুমি কখনোই আনসার জানো না, যেটা তুমি শিওর না। তো অবশ্যই এখানে আনসার হচ্ছে চিন্তা করার দরকার নেই। ওই ওর পিছনে হচ্ছে সময় দিতে গিয়ে তুমি হয়তো বা নষ্ট করে ফেলছো। আরেকটা জিনিসও হতে পারে, সেটা হচ্ছে প্রশ্ন অনেক টাফ এসেছে, তুমি একটার পেছনেই হচ্ছে লেগে পড়ে গেছো যে এটা তো আজকে আমি আনসার করেই ছাড়বো। তোমার ইগোয়েস্টিক হয়ে গেছো যে আমি কেন পারবো না, আমি তো ভালো স্টুডেন্ট, আমি তো পারা উচিত এই কোয়েশ্চেন। তো এই যে ইগোর পিছনে না গিয়ে তুমি হচ্ছে সময় নাও, দরকার হলে স্কিপ করো। একটা কোয়েশ্চেন স্কিপ করলে কি হবে, হয়তোবা পরের প্রশ্নটাই সহজ ছিল, শুধুমাত্র ওর পিছনে সময় নষ্ট করার কারণে তুমি হয়তো পরেরটা আনসার করতে পারছো না। তো এই জিনিসটা তোমার প্র্যাকটিসের মধ্যে আসতে হবে। তোমাকে একটা স্পেসিফিক টাইম হচ্ছে অ্যালোকেট করে দিতে হবে যে ঠিক আছে, আমি ম্যাক্সিমাম একটা ট্রিকি কোয়েশ্চেনের পেছনে ম্যাক্সিমাম আমি 1 মিনিটের বেশি ব্যয় করবো না। তা আবার প্রথমবারই না, একটা প্রশ্ন বললাম কি ফার্স্ট সেকেন্ড থার্ড 3টা রান দিবা। ট্রিকি কোয়েশ্চেন যেটা তোমার মনে হচ্ছে তুমি পারবা, হয়তো একটু কঠিন আছে, সেটা তুমি ফার্স্ট টাইমে আনসার করারই ট্রাই করবে না, ওটা সেকেন্ড বা থার্ড টাইমের জন্য রেখে দাও। ফার্স্ট টাইম এটা করতে গিয়ে অনেক সহজ প্রশ্ন তুমি মিস করবা, দেখা যাবে যে তুমি যে 1 থেকে 100 পর্যন্ত একবার পড়ে আসতে টাইম শেষ হয়ে গেছে। এই জিনিসটা যেন না হয়, ঠিক আছে? এবং তুমি যদি হচ্ছে একটা জায়গায় স্টাক হয়ে যায়, বারবার বলছি, স্টাক হয়ে গেলে ওইখানে টাইম নষ্ট করার কোনো দরকার নেই, মুভ করো, পরবর্তী প্রশ্নে মুভ করো। দরকার হচ্ছে হলে তুমি পরবর্তীতে আবার এসো ওই প্রশ্নটাকে সলভ করার জন্য। আদারওয়াইজ একেবারে স্কিপ করে রেখে দাও, একটা প্রশ্ন স্কিপ করলে কিছু হয় না। পরেরটা ক্যালকুলেশন এরর, এটা মাঝে মাঝে হয়, যেহেতু ক্যালকুলেটর অ্যালাউড ম্যাক্সিমাম হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে। তো সেখানে যেহেতু ক্যালকুলেটর তোমার অ্যালাউড আছে, তো ক্যালকুলেশন কি বাটন প্রেস করছো এটা একটু ভালো মতো চিন্তা করে দেখো, ঠিক আছে? তুমি ডাবল চেক করো ক্যালকুলেশনটা, যে তোমার কাছে 6.02 10^23 এটা তোমার উঠাতে হবে, 6.02 10^23 এটা তোমার উঠাতে হবে। তুমি 23 এর জায়গায় 2টা হচ্ছে প্রেসই করনি, 10^3 লিখে বসে আছো, আনসার একটা বের করে এসেছে, ওইটাই আবার অপশনে দেওয়া আছে ইচ্ছা করেই, ওইটা তুমি আনসার দাগিয়ে চলে আসছো। এটা করা যাবে না। একটা জিনিস তুমি পারো শুধুমাত্র ক্যালকুলেশন এররের কারণে, সে জিনিসটা যাতে করে ভুল না হয়, দরকার হলে সময় পেলে তাড়াতাড়ি করে 2বার ক্যালকুলেশন করো যে তোমার ক্যালকুলেশন ঠিক আছে কিনা, ঠিক আছে? অথবা এই সব ক্যালকুলেটর কিন্তু উপরে দেখা যায়, এই জায়গায় দেখা যায় তোমার যে তুমি কি টাইপ করছো। তো তুমি যেটা টাইপ করছো সেটা ভালো মতো একটু চিন্তা করে নাও। ক্যালকুলেশনের সবচেয়ে বেশি ঝামেলার কথা জানো, ডিগ্রি ভার্সেস রেডিয়ান মোড। কখনো কখনো কোনো অঙ্কে রেডিয়ান মোডে করা লাগে, তোমার ক্যালকুলেটর সারাদিন তুমি ডিগ্রি মোডে রেখে দিয়েছো, যেই ম্যাথটাতে রেডিয়ান মোডে করা লাগে তুমি আসলে জানো এটা রেডিয়ান মোডে করতে হয়, পরীক্ষার হলে তোমার এটা মাথায় আসেনি, তুমি ডিগ্রি মোডে ম্যাথটা করে চলে এসেছো, ওইটা আবার অপশনেও ছিল, তুমি আনসার দিয়ে এসেছো কিন্তু আনসার ভুল এসেছে, কারণ তুমি এই মোডটা হচ্ছে ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করতে ভুলে গেছো। এই টাইপের সিম্পল সিম্পল জিনিস কখনোই ভুল করবে না, ঠিক আছে? এগুলো জিনিস আগেই মাথায় রেখে যাও, যাতে করে তোমার এই টাইপের জিনিসগুলো ভুল না হয়, ঠিক আছে? এবং আরেকটা জিনিস, যেটা আমি একটু আগেও বললাম, যে তুমি যেই প্রশ্নটা সলভ করছো সেটা সম্পর্কে চিন্তা করো। তুমি একটা জিনিস সলভ করতে করতে তোমার আগের একটা প্রশ্ন মাথায় আসে, আচ্ছা আমি তো ওইটা মনে হয় ভুল করলাম, ওটা কি হওয়া উচিত ছিল, এভাবে মনে সলভ করা উচিত, তুমি এদিকে প্রেস করছো তোমার ক্যালকুলেটর, দেখবা যে ভুল হয়ে গেছে। তুমি একটা জানা জিনিস অন্য একটা জিনিস চিন্তা করতে গিয়ে ভুল করছো, এই জিনিসগুলো কখনোই করবে না, ঠিক আছে? পরবর্তীটি লাস্ট আমার যেটা, সেটা হচ্ছে প্যানিক করা এক্সামে। তুমি এক্সাম দিতে বসে গেছো, এক্সামে তুমি হচ্ছে প্যানিক করছো, একটা প্রশ্ন পারছো না, ঠিক আছে? তুমি 100টার মধ্যেও তুমি যদি ঠিকঠাক 50টাও আনসার করতে পারো, বুয়েট প্রিলির কথা বলছি, তুমি যদি 50টা কারেক্ট আনসার করতে পারো, তোমার যদি কোনো নেগেটিভ মার্কিং না থাকে, ঠিক আছে,
তাহলেও কিন্তু অনেক সময় আশা করা যায় প্রশ্ন যদি মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে, তবুও মানে আশা করা যায় যে তোমার হচ্ছে বুয়েট প্রিলিতে তুমি টিকে যাবা, অন্তত রিটেন পরীক্ষায় তুমি বসতে পারবা। তো প্যানিক করার কোনো দরকার নেই, এত প্যানিক হওয়ার কি দরকার? তুমি হচ্ছে একটা প্রশ্ন পারছো না, দুইটা প্রশ্ন পারছো না, সমস্যা নেই, ওটা হচ্ছে পরবর্তীতে ভিজিট করো। এই প্যানিকের কারণে হচ্ছে ম্যাক্সিমাম জিনিস হচ্ছে ভুল হয়ে যায়। যতই আমি বলি স্টে কাম, একটু হচ্ছে ভয় তো লাগেই, সবারই লাগে, আমারও লেগেছিল। বাট যে যত কাম থাকতে পারবে, যে যত হচ্ছে শান্ত থেকে তোমরা পরীক্ষা দিতে পারবে, তোমাদের হচ্ছে চান্স পাওয়ার রেটটা হচ্ছে বেড়ে যাবে, ঠিক আছে? এবং অবশ্যই বারবার বলছি এক কথা, এক জিনিসে আটকে গেলে ওখানে আটকে থেকো না, পরবর্তীতে চলে যাও। তো এই হচ্ছে আমার হচ্ছে আজকের অ্যাডভাইস গুলো, যে এমসিকিউ এক্সামে কি কি জিনিস তোমার হচ্ছে মিস্টেক হতে পারে এবং এই মিস্টেকগুলো যাতে করে না হয়, এটা এড়ানোর জন্য তুমি কি কি করতে পারো, তার একটা সিম্পল আমি কিছু অ্যাডভাইস দিলাম। এগুলোকে যদি ফলো করো, পড়াশোনা তো অনেক করেছো, বাট এই জিনিসগুলো ফলো না করতে পারলে যতই পড়াশোনা করো না কেন, পরীক্ষার হলে গিয়ে এইটুক ছোট ছোট মিস্টেকের কারণে তোমাদের হচ্ছে কি ঝামেলা হতে পারে। তো আজকের ভিডিও আমরা এখানে রাখবো, পরবর্তী দিন হচ্ছে অন্য কোনো জিনিস নিয়ে কথা বলবো। তো এই পর্যন্তই আজকে থাকছে, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে এবং তোমরা সবাই ভালো মতো পরীক্ষা দাও এই আশা আমি ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম।